150 তলা না? 165। 165 তলা। আসো। হ্যালো দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাজিবুল ইসলাম। আমি এই মুহূর্তে আছি দুবাইয়ের বুর্জ খলিফার সামনে। দেখতে পাচ্ছেন যে অট্টালিকা, বিশাল আকাশছোঁয়া একটা ভবন। এই ভবন দেখার জন্য এখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে। এর মধ্যে অনেক সংখ্যক মানুষ রয়েছে যারা বাংলাদেশ থেকে আসে শুধুমাত্র এইটা দেখার জন্য। দুবাই শহরটা কেমন বা সংযুক্ত আরব আমিরাত দেশটা কেমন, এই সম্পর্কে কথা বলার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন এখানকার প্রবাসী বাংলাদেশি মশিউর রহমান সবুজ। সবুজ ভাই, আপনাকে স্বাগতম। সবুজ ভাই, আপনি এখানে কতদিন ধরে আছেন এবং এই শহরটা সম্পর্কে আসলে ছোট্ট করে একটু বলেন। আসসালামু আলাইকুম। বিশেষ করে আমি 2008 সাল থেকে দুবাই প্রবাসী। আমার ফিল হচ্ছে দুবাই হচ্ছে সবচেয়ে নিরাপদ শহর। রাত 2টা 3টা 4টা অ্যাভেলেবেল মিলিয়ন দিরহাম নিয়ে ঘুরলেও কোনো সমস্যা হবে না। এটার জন্য আমি এই দেশটাকে পছন্দ করি। এবং দুবাই পর্যটক শহর, পৃথিবীর নানান দেশের মানুষ দুবাই ঘোরার জন্য সবার একটা ড্রিম থাকে। সেটার ভিতরে সর্ব আকর্ষণীয় হচ্ছে এই বুর্জ খলিফা। দুবাই যদি কেউ ভ্রমণে আসে, একবারের জন্য হলে বুর্জ খলিফায় আসবেই, না হলে তার ভ্রমণ পরিপূর্ণ হবে না। এবং এখানে সবসময় ট্যুরিজমে যারা আসে, জানুয়ারির থেকে আসলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ শীতের সিজন খুবই আরামদায়ক। কারণ বিভিন্ন দেশের মানুষ এখানে থেকে গরম 45, যেহেতু তুমি জানো এখানকার বর্তমান ওয়েদারের অবস্থা। তো আমি সাজেস্ট করবো যারা ট্যুরিজমের জন্য আসবেন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই 3 মাসের ভিতরে আসাটা বেটার। এবং অবশ্যই দুবাইয়ের যে ল আছে, আইনকানুন আছে, সেটা সবাই আসার আগে জেনে নেবেন এবং কি মেনে চলবেন। এখানকার আইনকানুন বিভিন্ন দেশের মতো না, খুবই স্ট্রংলি, এটাই আমি সাজেস্ট করবো। এবং কি খুবই আপনার দুবাই, শারজা, আবুধাবি 7টা স্টেট আছে, প্রতি স্টেটেই দেখার মতো একটা জায়গা আছে। সবচেয়ে বেশি 165 তলা বুর্জ খলিফা, এটা প্রতিটা মানুষের ড্রিম। তুমি যেহেতু দুবাই আসছো বিগত 4-5 দিন হয়েছে, তোমার কেমন লাগছে দুবাইয়ের পরিবেশ, দুবাইয়ের খাবার দাবার, ইভেন দুবাইয়ের যে কালচার, আরবিয়ান মানুষের যে কালচার, কেমন লাগছে তোমার? ঠিক আছে, সামনে আসবে। দুবাইতে আসছি আমি এই মাসের 9 তারিখে। আসার প্রথমে এখানকার যে ওয়েদার, এখানকার যে গরম, সেই গরমের সাথে আমার ম্যাচিং করতে বা মিলিয়ে নিতে অনেকটা কঠিন হয়েছে। আর বিশেষ করে এখানে সব দোকানপাট তো ভেতরে, বাইরে কোনো দোকানপাট নাই। তো আমি এখানে খাবারের জন্য দোকান খুঁজে পাই না, রাস্তায় কোনো মানুষ হাঁটে না। আমি যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাব, আমি কোনো গাড়ি ঘোড়া পাই না, সবাই পার্সোনাল গাড়িতে চলে। আর হচ্ছে যে বাস আছে, সেটা নির্দিষ্ট স্টপেই বাসটা পাওয়া যায়, কিন্তু সেই বাসে চলাটাও আমার জন্য একটু আনইজি, যেহেতু আমি জীবনে ফার্স্ট টাইম এখানে আসা। আর এই দুবাই শহরটা আসলে খুবই নিরাপদ। এখানে আপনি যা নিয়ে ঘোরেন, যখন ঘোরেন, এই দুবাই শহরে আপনি কখনোই, যদি মনে সাহস রাখেন, কখনোই অনিরাপদ ফিল করবেন না। আর এখানে সবচেয়ে বড় স্ট্রং হচ্ছে আইনটা। আপনাকে এই শহরের আইনটা বা এই দেশের আইনটা খুব ভালোভাবে মানতে হবে, তা না হলে আপনাকে এখানে বড় অঙ্কের, মানে বাংলাদেশি টাকার 2 থেকে 5 লাখ বা 10 লাখ টাকাও এখানে জরিমানা করে। সিম্পল হচ্ছে যে রাস্তায় যে গাড়ি ঘোড়া চলে, মানুষ হাঁটার জন্য যে জেব্রা ক্রসিং, সেই জেব্রা ক্রসিংয়ে যদি আপনি লাল বাতি জ্বলা অবস্থায় হাঁটেন, আপনার কিন্তু এখানকার পুলিশ 2 লাখ টাকা, মিনিমাম 2 লাখ টাকা ফাইন করবে। তো এরকম অনেক নিয়ম আছে। তো এই শহরে কিন্তু আমার হয়ে গেছে 7 থেকে 8 দিন, এখন আবার চলে যাওয়ার সময় হয়ে গেছে। আর এই পুরোটা সময় আমাকে সাপোর্ট দিয়েছেন আমার বড় ভাই মশিউর রহমান সবুজ। তার প্রতি আসলে অনেক কৃতজ্ঞতা। সে না থাকলে আমার জন্য এই দুবাই শহরটা অনেক কঠিন হতো, সে থাকাতে আমার জন্য এই শহরটা অনেক সহজ হয়েছে। এবার আমি ভাইয়ের কাছে একটা প্রশ্ন করবো, যে এখানে যে প্রবাসীরা আছে, প্রবাসীরা তো বিভিন্ন দেশে থাকে, এই দেশে কি পরিমাণে প্রবাসী থাকে এবং তারা কি কাজগুলো করে, বা এখানে যদি কেউ আসতে চায় তাহলে তাকে কি যোগ্যতা অর্জন করে এখানে আসতে হবে? ধন্যবাদ তোমাকে। বিশেষ করে এখানে প্রবাসী সঠিক আমি জানি না, তারপর 8 থেকে 10 লাখের মতো বাংলাদেশি প্রবাসী আছে বিভিন্ন স্টেটে। এটার নাম হচ্ছে ইউনাইটেড আরব আমিরাত। দুবাই হচ্ছে একটা শহরের নাম, আর রাজধানী হচ্ছে আবুধাবি। তো এখানে বিশেষ করে বাঙালি
বেশিরভাগ 70% 60-70% হচ্ছে কনস্ট্রাকশনের কাজ। আর যারা নতুন আসে তাদের জন্য আমি বলবো অবশ্যই সেটা যদি বাংলাদেশের থেকে ইন্টারমিডিয়েট পাস করে বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এখানে আসে, বিভিন্ন ভালো ভ্যাকেন্সি আছে, ভালো ভালো জব আছে, হোটেল আছে, মার্কেট আছে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আছে। এখন বিশেষ করে হচ্ছে বাংলাদেশে যেই মানুষগুলো আসে যারা অতি শিক্ষিত তারা ইউরোপে চলে যায়, মধ্য আরব যেই গালফগুলো দেশগুলো এগুলিতে আসে না। সেই ক্ষেত্রে আমাদের এখানে একটু প্রবলেম হয়, বেশি সংখ্যক লোক থাকলেও ভালো পর্যায়ে লোকগুলো একটু কম থাকে। সেক্ষেত্রে কাজ শিখে আসা, যে কোনো পেশায় আসো বাংলাদেশ থেকে শিখে আসা ভালো। শিখে আসলে কী হবে, এখানে এসে তোমার কোনো কষ্ট হবে না। তুমি এই কাজটা বাংলাদেশে জানো, সেই কাজটা শিখে যখন দুবাই আসবে সেম কাজ পাবে। প্রতি সেকশনে কাজ আছে, যোগ্যতা অনুযায়ী বাংলাদেশে যেমন কাজ পাওয়া যায় সেম দুবাইতেও কাজ পাওয়া যায়। আর আজকে ম্যাচ নাই, বাংলাদেশ 3টা ম্যাচের ভিতরে 2টা ম্যাচ জিতছে। আগামীকাল আফগানিস্তান বনাম শ্রীলঙ্কার যে ম্যাচ আছে সেই সম্পর্কে কী ধারণা, অনেকেই তো আমরা জানি না। আসলে বাংলাদেশ 2টা ম্যাচে জিতেছে, কিন্তু আগামীকালকার খেলাতে কি বাংলাদেশ নেক্সট রাউন্ডে যেতে পারবে কি পারবে না, সেই সম্পর্কে আমাদের এবং আমাদের দর্শক আপনারা জানেন যে আমি এই দেশে শুধুমাত্র এসেছি এশিয়া কাপ কাভারের জন্য। বাংলাদেশ সুপার 4-এ এক পা দিয়ে রেখেছে। গতকালকে যে আফগানিস্তানের বিপক্ষে 8 রানে জয় পেয়েছে, সেই জয়টার পর কিন্তু বাংলাদেশ সুপার 4-এ এক পা দিয়ে রেখেছে, কিন্তু কনফার্ম না। কনফার্মটা হচ্ছে আগামীকালকে যে একটা ম্যাচ আছে শ্রীলঙ্কা ভার্সেস আফগানিস্তান, সেই ম্যাচে যদি আফগানিস্তান হেরে যায় তাহলে বাংলাদেশ সুপার 4-এ চলে যাবে। আর যদি আফগানিস্তান জিতে যায়, শ্রীলঙ্কা হেরে যায়, তাহলে রান রেটের হিসাবটা সামনে চলে আসবে। তখনই বাংলাদেশের রান রেট কত, শ্রীলঙ্কার রান রেট কত, আফগানিস্তান রান রেট কত, যাদের যেই দুই দলের রান রেট সবচেয়ে বেশি থাকবে আর সেই দুই দল সুপার 4-এ চলে যাবে। এই হচ্ছে সমীকরণ। তো দর্শক, এতক্ষণ আমরা এই দেশের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করছিলাম। এই বুর্জ খলিফাকে সামনে রেখে দেখছেন যে বুর্জ খলিফা দেখার জন্য আমরাও ছুটে এসেছি। তো এই দেশে যারা আসতে চান, গরমের দিনটাতে একটু এড়িয়ে আসাই ভালো, যেহেতু সব মাসেই গরম, কিন্তু এখানে একটা শীতের সিজন রয়েছে। সেখানে যদি সেই সময়টা মানে ডিসেম্বরের সময় যদি আসেন তাহলে কিন্তু আপনারা কিন্তু এখানে ঘুরে অনেক মজা পাবেন এবং বিভিন্ন যে পর্যটক যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো বড় বড় স্থাপনা আছে, সেগুলো দেখে মজা পাবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি রাজিবুল ইসলাম।